সবেমাত্র রাতের রান্না শেষ করলাম। গোসল করার জন্য বাথরুমে যাব। এমন সময় রহিমা কাকি হন্তদন্ত হয়ে ছুটে আসলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, মা রে, তোর কপাল পুড়েছে। আলভি নাকি পার্কে কোনো মেয়ের সাথে খারাপ অবস্থায় ধরা পড়েছে। পুলিশ নাকি ওদের বিয়েও দিয়ে দিয়েছে। কাকির এসব কথা আমি বিশ্বাস করতে পারলাম না। হতবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। হয়তো কাকি কিছু ভুল শুনেছে। আলভি কখনো এ কাজ করতে পারে না। কিন্তু আমার বিশ্বাসকে মিথ্যা প্রমাণ করে আলভি তার সদ্য বিবাহিত বউ নিয়ে বাড়িতে প্রবেশ করলো। মেয়েটাকে দেখতে বেশ সুন্দরী। একটা সাধারণ থ্রি পিস পরে আছে। হঠাৎ করে বিয়ে হয়েছে বলেই হয়তো কোনো সাজগোজ করতে পারেনি। আলভি বাড়িতে আসার কয়েক মিনিট পর শাশুড়ি মা হন্তদন্ত হয়ে ওর কাছে ছুটে আসলো। আলভি, এসব কি শুনছি বাবা? পুকুর ঘাটে বসে কাপড় ধুচ্ছিলাম, এমন সময় আবিদা আপা এসে খবরটা দিল। তুই কি সত্যি বিয়ে করেছিস নাকি? আলভি চোরের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। এত সময় হয়তো মনের কোথাও সামান্য বিশ্বাস বেঁচেছিল যে আলভি বলবে এটা ওর বউ নয়, ও বিয়ে করেনি। কিন্তু এখন আর কোনো আশা নেই। নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো। শাশুড়িমার নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তোর পছন্দ তো বেশ, মাশাআল্লাহ সুন্দর আছে। তা বাবা, এইভাবে বিয়ে করতে গেলি কেন? আমাকে বললেই তো আমি তোর বিয়ে দিয়ে দিতাম। এত সময় গ্রামের সকলের কানে খবর পৌঁছে গেছে আলভি আবার বিয়ে করেছে। বাড়ির সামনে লোকের ভিড় জমেছে। কেউ কেউ আমার পোড়া কপাল বলে আফসোস করছে, কেউ বা নতুন বইয়ের রূপের প্রশংসা করছে, কেউ আলভি কেন বিয়ে করেছে তা জানার জন্য ব্যাকুল হয়ে আছে। কিন্তু আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে নেই। কোনো দুঃস্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর একটা স্বপ্ন। আমার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এখান থেকে ছুটে যায়, কিন্তু পা নড়ছে না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা হুংকার দিয়ে বলে উঠলেন, কে রে মুখ পড়ি, এখনো নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার ছেলেটাকে তো ধরে রাখতে পারিসনি, এখন কি ছেলেটা সুখ দেখে অভিশাপ দিচ্ছিস? শাশুড়ি মায়ের কথায় কোনো উত্তর খুঁজে পেলাম না। সত্যি তো, আমি আলভিকে ধরে রাখতে পারিনি। যদি পারতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ঘরে চলে এলাম। আলমারি থেকে শাড়ি বের করে এলোমেলো পায়ে বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ঝর্ণার শীতল পানির নিচে দাঁড়িয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করতে লাগলাম। কিন্তু মনের ভিতরের আগুন কি বাইরের পানি দিয়ে নেভানো সম্ভব? আলভির সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর। আলভি বাবার এবং আমার বাবার ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। সেই সুবাদে ওনার আমাদের বাড়িতে যাতায়াত ছিল। আলভিও কখনো কখনো বাবার সাথে আমাদের বাড়িতে বেড়াতে যেত। কিন্তু বিয়ের আগে আলভির সাথে আমার কোনো প্রকার সম্পর্ক ছিল না। আলভির বাবা মানে আমার শ্বশুর আব্বুই আমাকে পছন্দ করে আলভির বউ করে নিয়ে আসে। কিন্তু আমার শাশুড়ি মায়ের কোনো কালই আমাকে পছন্দ ছিল না। বিয়ের এত বছর পরেও উনি আমাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারেননি। শাশুড়ি মা চেয়েছিল তার ভাইয়ের মেয়েকে আলভির বউ করে আনতে, কিন্তু শ্বশুর আব্বু রাজি ছিলেন না। তাই শাশুড়ি মাও আর কিছু করতে পারেননি। বিয়ের পরে জানতে পারি আলভি নাকি আমাকে বিয়ের আগে থেকেই ভালোবাসতো। সেই কারণে মাঝে মধ্যে আমাদের বাড়িতে যেত আমাকে দেখতে। এসব কথা আমার আলভির মুখ থেকেই শোনা। বিয়ের পরে বেশ সুখে দিন কাটছিল আমাদের। কখনো স্বপ্নেও এমনটা ভাবতে পারিনি। বুকে প্রচন্ড ব্যথা করছে, দম আটকে আসছে বারবার, চোখের পানিগুলো ঝর্ণার পানিতে মিলিয়ে যাচ্ছে। ঘন্টাখানেক গোসল করার পর কোনো রকম ভাবে শাড়িটা গায়ে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম। 1 ঘন্টার মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেছে। আমার চিরপরিচিত ঘরটা ফুল আর রঙিন কাগজ দিয়ে সেজে উঠেছে। সারা বাড়িতে খুশির আমেজ। বুঝতে বাকি রইল না এটা শাশুড়ি মায়ের করা। কোনো কালে তিনি আমাকে পছন্দ করতেন না। আমার জন্য শেষ বয়সে স্বামীর সাথে তার তিক্ততার সম্পর্ক ছিল। এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে শাশুড়িমা আর শ্বশুরাব্বু কখনো মিলেমিশে থাকতে পারেনি। রোজই তাদের ভিতর ঝামেলা হতো। আর কারণটা ছিলাম আমি। শাশুড়িমা প্রায়ই আমাকে নানান কথা শোনাতেন। শ্বশুরাব্বু তার প্রতিবাদ করতে গেলেই দুজনের ঝগড়া রাখত। আমার বিয়ের 1 বছরের মাথায় শ্বশুরাব্বু মারা গেলেন। সেই থেকেই আমি শাশুড়ির 2 চোখের বিষ। কখনো আমাকে সহ্য করতে পারে না। একমাত্র ছেলে যদি বউ নিয়ে আলাদা হয়ে যায়,
সেই ভয়ে আলভির সামনে তেমন কিছু বলতো না। নিজের চিরপরিচিত ঘরটা আজ অন্য কারোর জন্য সেজে উঠেছে, সব থেকে কাজের মানুষটাকে কেড়ে নিতে। ঘর থেকে বের হয়ে দেখলাম আলভির নতুন বউকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। শাশুড়ি মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছেন, অথচ এই মানুষটা আমাকে কখনো ভালোবাসেনি। আশেপাশে তাকিয়ে দেখলাম আলভি কোথাও নেই। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। এখানে দাঁড়িয়ে এসব দেখা মৃত্যু যন্ত্রণার সমান। তাই গুটি গুটি পায়ে হেঁটে ছাদে চলে এলাম। কিছুক্ষণ সময় আগে সূর্য ডুবে গেছে। পশ্চিম আকাশে সন্ধ্যা তারা জ্বলজ্বল করছে। দিনের আলো সরে গিয়ে রাতের অন্ধকার হানা দিচ্ছে পৃথিবীতে, ঠিক যেন আমার জীবনের মতো। কি থেকে কি হয়ে গেল এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। তবে আলভির জীবনে আমি আর মাত্র কয়েকদিনের অতিথি, এটা খুব ভালো করে বুঝে গেলাম। আচ্ছা, বউ থাকতেও কেন অন্য নারীর প্রয়োজন হয়? একজনের মাঝে সীমাবদ্ধ কি বড্ড কষ্টের কাজ। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। চিৎকার করে কাঁদতে পারলে হয়তো কষ্ট কিছু কম হতো। ছাদের এক কোণে বসে আকাশ দেখতে লাগলাম। যদিও চোখ বারবার ঝাপসা হয়ে আসছে, তবু আকাশ দেখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই ঘন কালো আকাশের সাথে নিজের জীবনের বড্ড মিল পাচ্ছি আজ। আস্তে আস্তে রাত বাড়তে থাকলো। অন্ধকার গভীর থেকে আরো গভীর হচ্ছে। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। হঠাৎ চিরপরিচিত সেই কণ্ঠস্বর কানে ভেসে এলো। আমাকে বাসর ঘরে যাওয়ার অনুমতি দেবে না? এত কষ্টের মাঝেও হাসতে ইচ্ছে করলো খুব। বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে, এখন নাটক সিনেমার মতো আমার কাছে অনুমতি চাচ্ছে। মানুষ কত অভিনয় করতে পারে। ইচ্ছে ওরা আলভিকে গিয়ে জড়িয়ে ধরে প্রশ্ন করে, কেন এমনটা করলে তুমি? এই ছিল তোমার ভালোবাসা? ভালোই যদি না বাসতে, তাহলে দিনের পর দিন কেন ভালোবাসি বলেছ? কিন্তু কোনো প্রশ্নই করলাম না। নিজের মতো বসে রইলাম। কি হলো, আমার সাথে কথা বলবে না তুমি? নিজের নতুন বউ অপেক্ষারত রেখে প্রাক্তন বইয়ের সাথে কিসের কথা আপনার? তুমি কিন্তু আমার প্রাক্তন স্ত্রী না। তোমার সাথে আমার ডিভোর্স হয়নি, আর না তো কোনো বিচ্ছেদ। তুমি এখনো আমার বউ। প্রাক্তন হতে গেলে বিচ্ছেদ বা ডিভোর্সের দরকার হয় না। মৃত মানুষের সাথে কিন্তু কারো সম্পর্ক থাকে না। আমি তোমার কাছে মরে গেছি। আলভির কথার কোনো জবাব দিলাম না। ইচ্ছে করছিল চিৎকার করে বলি, হ্যাঁ, আপনি মৃত আমার কাছে, কিন্তু মুখ কিছু বলতে পারলাম না। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আলভি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হলো, বলো, আমি মরে গেছি তোমার কাছে? আমি ওর কথার জবাব না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। কখনো ভাবিনি আলভির বাঁধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। যে মানুষটার প্রতিটা স্পর্শে ভালোবাসা খুঁজে পেতাম, আর তার স্পর্শে যেন সমস্ত ঘৃণা লুকিয়ে আছে। আলভি আমাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলল, কি হলো বলো? আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমি চিৎকার করে বলে উঠলাম, আপনার কথার উত্তর দিতে আমি বাধ্য না। নিজেকে সদ্য বিয়ে করা বইয়ের কাছে গিয়ে এইসব করুন। আমাকে দয়া করে ছেড়ে দিন। আলভি কর্কশ গলায় বলল, তাহলে কার কথার জবাব দিতে বাধ্য তুমি? আমি কিছু একটা বলতে চাইলাম, কিন্তু তার আগে জ্ঞান হারিয়ে আলভির হাতের ওপর ঢলে পড়লাম। তারপর কি হয়েছে মনে নেই। চোখ খুলে দেখলাম আমি ফুল দিয়ে সাজানো খাটে শুয়ে আছি। হ্যাঁ, এটা আমারই ঘর, যা অন্য কারোর জন্য সেজে উঠেছিল। কিন্তু আমি এখানে কেন? চারদিকে খেয়াল করে দেখলাম সকলে আমাকে নিয়ে বসে আছে। শাশুড়ি মা অগ্নির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে ঝাঁঝালো গলায় বললেন, আমার ছেলেটাকে কি তাবিজ পরে খাইয়েছিস তুই? শাশুড়ি মায়ের কথায় অর্থ আমার বোধগম্য হলো না। আমার সাথে কি হয়েছে বুঝে উঠতে চেষ্টা করতে লাগলাম। আমার অবাধ্য চোখ জোড়া আলভিকে খুঁজে চলল। কি হবে আমার সাথে? কিছু সময় পর আলভি একজন লোককে সাথে নিয়ে ঘরে ঢুকলো। লোকটাকে দেখে বোঝা যাচ্ছে উনি ডাক্তার। আলভি লোকটাকে আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এই যে। ডাক্তার লোকটা আমার প্রেশার মাপতে লাগলো। ভাবতেও হাসি পায়। যে মানুষটা আমার আত্মাকে মেরে ফেলেছে, সে আমার শরীরের চিকিৎসা করার জন্য ডাক্তার ডেকে আনছে।
কতটা হাস্যকর। ইতিমধ্যে আলভিকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। আলভির নতুন বউ মুখ গোমড়া করে বসে আছে। সত্যি তো, যে রাতে স্বামীকে একান্ত নিজের কাছে পাওয়ার কথা, সে রাতে স্বামী অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছে, তাও তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে। এটা কোনো মেয়েই মেনে নিতে পারবে না। অবশ্য আলভির এসব গায়ে লাগছে বলে মনে হচ্ছে না। অস্থির দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। আলভি সাহেব, ওনার প্রেশার বারবার ওঠানামা করছে। হয়তো মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে বলে এমন হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছে। ওনার দিকে একটু খেয়াল রাখবেন। আর কোনো প্রকার মানসিক চাপ দেওয়া যাবে না। আমি 2টা ওষুধ লিখে দিচ্ছি, রাতে খাইয়ে দেবেন। ডাক্তার সাহেব কথাগুলো বলে আলভির সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। আলভি চলে যেতেই শাশুড়ি মাথা চাপড়ে বলে উঠল, কি হয়েছে ছেলেটার আমার? এই মেয়েকে যদি এত ভালোবাসে, তাহলে কেন আরেকটা মেয়েকে বিয়ে করে এনেছে? আমার ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? ও আল্লাহ গো! আশেপাশে কয়েকজন মহিলা দাঁড়িয়েছিল। তাদের একজন বলে উঠল, তোমার ছেলেটা কি আপা? নতুন বউটাকে রেখে আগের বউকে নিয়ে পড়ে আছে। কি সব যে হচ্ছে! আমার বাড়িতে কি হচ্ছে আপনার না জানলেও চলবে। নিজের বাড়িতে গিয়ে কাজ করেন তো। কথাগুলো বলতে বলতে আলভি ঘরে ঢুকলো। আলভির কথায় শাশুড়ি মা আর নতুন বউ বাদে সকলে ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে একজন বলল, এত ঢং তো নাটক সিনেমায়ও থাকে না। শাশুড়ি মা আলভিকে জিজ্ঞেস করলেন, এসব কি করছিস তুই? আলভি মায়ের কথার জবাব না দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, ডাক্তারের কথাগুলো জানি মনে থাকে। আমি ওর কথায় কোনো জবাব দিলাম না। শুধু এক দৃষ্টিতে ওর নতুন বউকে দেখতে লাগলাম। মেয়েটা এত শান্ত হয়ে আছে কি করে? আলভি ডাক্তারকে এগিয়ে দিয়ে আসা পর্যন্ত আমি খাটে বসে রইলাম। শাশুড়ি মা আফসোস করছেন, তার ছেলের কি হয়েছে। মেয়েটা চুপচাপ বসে আছে। বাকিরা নিজেদের কাজে ব্যস্ত। আলভি বাড়িতে ফিরে আসার পর শাশুড়ি মাকে বলল, মা, তুমি নীলিমার থাকার জন্য গেস্ট রুমটা খুলে দাও। শাশুড়ি সহ সকলেই হা করে আলভির দিকে তাকিয়ে রইল। সেই সাথে আমিও হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি মা ঝাঁঝালো কণ্ঠে বললেন, এসব কি আলভি? নতুন বউ গেস্ট রুমে কেন থাকবে? আর তোমার ঘরে কে থাকবে? আলভি শান্ত গলায় বলল, এতদিন যে থাকতো আজও সে থাকবে। আমি অনেক বেশি ক্লান্ত মা, প্লিজ তোমরা যাও। শাশুড়ি মা গজগজ করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন। মেয়েটাও পুতুলের মতো শাশুড়ি মায়ের সাথে চলে গেল। কী সব যে হচ্ছে কিছু বুঝতে পারছি না আমি। নীলিমা যদি আলভির বিয়ে করা বউ হয়, তাহলে এসব কি? মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সকলে চলে যেতে আলভি দরজা বন্ধ করে এসে আমার পাশে শুয়ে পড়ল। আলভিকে আজ কেমন রহস্য লাগছে আমার কাছে। নতুন বউ থাকতে আপনি আমার কাছে ঘুমাচ্ছেন কেন? আলভির শার্ট খুলতে খুলতে বলল, আগের বউ বাসর ঘরে যাওয়ার অনুমতি দেয়নি, তাই। আলভির এমন কথায় আমার খুব রাগ হচ্ছে। আমার সাথে এমন করে কি মজা পাচ্ছে কে জানে। এদিকে আমি শোকে পাথর হয়ে যাচ্ছি, অন্যদিকে সে হেয়ালি করছে। মানে, কি সব বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলেন তো। আলভি আলমারি থেকে একটা গেঞ্জি বের করে পরে নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, একটা মানুষ জীবনে কতবার বিয়ে করে তানিয়া? যতবার একটা মানুষের ইচ্ছে করে। আলভি আর কিছু না বলে শুয়ে পড়ল। আমি কিছু বলতে গিয়েও বললাম না। হয়তো আমার সাথে কথা বলতে চায় না। বিছানা থেকে উঠতে যাব, এমন সময় আলভি আমার হাত টেনে ধরল। এবার আর সহ্য হচ্ছে না। আলভির উদ্ভট ব্যবহার আমি আর নিতে পারছি না। আলভি কি বুঝতে পারছে না ওর দ্বিতীয় বিয়ে আমাকে ঠিক কতটা কষ্ট দিচ্ছে? নাকি জেনে বুঝে আমার সাথে মজা করছে? হয়তো আমাকে কষ্ট পেতে দেখে ওর আনন্দ হচ্ছে। আমি আলভির হাত ছাড়াতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। ঝাঁঝালো কণ্ঠে বললাম, কি হয়েছে? হাত ধরেছেন কেন? কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানেই যাই না কেন, তাতে আপনার কি একটু বলেন তো। অন্য কারো? অন্য কারো মানে? কিছু না। এখন কোথাও যাওয়া যাবে না। চুপচাপ শুয়ে পড়ো। ডাক্তার বলেছে তোমার বিশ্রামের প্রয়োজন। আমি ওর কথায় তেমন হেলদোল দেখলাম না। চুপচাপ দাঁড়িয়ে রইলাম।
আলভি খাট থেকে উঠে এসে আমাকে কোলে তুলে নিল, তারপর বিছানায় নিয়ে শুয়ে দিল। কোথাও যাওয়া যাবে না বলছি তো। আমি আর সহ্য করতে পারলাম না। আলভিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। সত্যি এসব আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। আলভির এই ব্যবহার আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমাকে নিয়ে যদি ওর এতটাই ভাবে, তাহলে কি করে দ্বিতীয় বিয়ে করতে পারলো? আলভি অবশ্য আমাকে কিছু বলল না। এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে থাকলো, আর অন্য হাত দিয়ে কপালে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেছি, ঠিক মনে করতে পারলাম না সকালে ঘুম থেকে উঠে সারা শরীরে অনেক ব্যথা অনুভব করলাম। মাথাটাও বড্ড জ্বালা করছে। আলভিকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। কোথায় গেছে কে জানে। নিজের কপালে হাত দিতেই বুঝতে পারলাম আমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এই জন্য সারা শরীরে এত ব্যথা। কাল বিকালে অত সময় গোসল করার জন্যই হয়তো জ্বর এসেছে। কোনো রকমে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলাম। আমাকে দেখে শাশুড়ি মা বলে উঠল, এই কালনাগিনী মেয়েটা আমার ছেলেটার মাথাটা মুড়িয়ে খেয়েছে। ছেলেটাকে একটু সুখে দেখতে পারে না। কি তাবিজ করছে কে জানে। এত সুন্দর একটা নতুন বউ থাকতে শেষে কিনা সারা রাত এর সাথে কাটালো। আল্লাহ গো, এ আমার কি হলো গো। নীলিমা পাশে একটা চেয়ারে বসেছিল। শাশুড়ি মায়ের কথা শুনে বলে উঠল, আপনি মনে হয় অনেক সিরিয়াল দেখেন তাই না? আপনার ব্যবহার একদম সিরিয়ালের শাশুড়িদের মতো লাগছে। নীলিমার কথা শুনে শাশুড়ি মা নিজের কপাল চাপড়ে বললেন, আমার ছেলে এ কাকে বিয়ে করে এনেছে। আল্লাহ গো, যার জন্য করি চুরি সেই বলে চোর। আলফি বাবা, তোর কপালটা অনেক খারাপ রে। এইসব মেয়ে তোর কপালে জুটল। আমার ভাইয়ের মেয়েটা কত ভালো ছিল। শুধু তোর বাপের জন্য অত মেয়েটাকে ছেলের বউ করতে পারলাম না। লোকটা নিজের ছেলের ভালো বুঝতে পারল না। শাশুড়িমা এবার সত্যি সিরিয়ালের শাশুড়িদের মতো ভাব করছে। নীলিমা অবশ্য শাশুড়িমাকে কিছু বলল না। ভাবলেশহীনভাবে বসে রইল। আমিও সেখানে সময় নষ্ট না করে সারা বাড়িতে আলভিকে খুঁজতে লাগলাম। এ বাড়িতে আলভির সবচেয়ে পছন্দের জায়গা হলো ওর ফুলের বাগান। নিজের হাতে নানান রকমের গাছ লাগায়, পরিচর্যা করে। ফুলের বাগানের পাশে একটা দোলনাও লাগিয়েছে। তার নাকি এমন বাগান খুব ভালো লাগে। কত রাত আলভির সাথে দোলনায় বসে গল্প করেছি ঠিক নেই। কখনো কখনো গল্প করতে করতে ঘুমিয়ে যেতাম। দুজন সকালে নিজেদের দোলনায় দেখে খুব হাসতাম। পুরনো স্মৃতি মনে পড়তেই চোখের পাতায় ভিজে গেল। আগে কি সুন্দর ছিল সবকিছু, আর এখন সবকিছু যেন ধোঁয়াশা। কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। বাগানে গিয়ে দেখলাম আলভি সেখানে নেই। আশাহত হয়ে বাগান থেকে ফিরে আসার সময় দেখলাম আলভি সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। এত সকালে কোথায় গিয়েছিল? আলভিকে অনুসরণ করে ঘরের ভেতর গেলাম। ঘরের দরজা থেকে আলভি নীলিমার নাম ধরে ডাকতে লাগলো। নীলিমা আলভির গলা পেয়ে রুম থেকে ছুটে বেরিয়ে এলো। তারপর আবার দুজন মিলে রুমে গিয়ে দরজা আটকে দিল। কাল হয়তো আলভি আর নীলিমা মিলে আমার সাথে মজা করেছে। না, অনেক হয়েছে। আজ আমি এ বাড়ি থেকে চলে যাব। আলভির এই নাটক আমি আর নিতে পারছি না। চোখ মুছে ছাদের দিকে হাঁটা ধরলাম। আলভির এই নাটক আমি আর নিতে পারছি না। চোখ মুছে ছাদের দিকে হাঁটা ধরলাম। গতকাল কয়েকটা শাড়ি আর বোরকা হিজাব ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম। সেখান থেকে বোরকা হিজাব পরে চিরতরে এ বাড়ি থেকে চলে যাব। আলভির দুই রকম ব্যবহার আমি নিতে পারছি না। একটা কষ্ট হয়তো বুকে চেপে বেঁচে থাকা যায়, কিন্তু দুই রকমের ব্যবহার মেনে নেওয়া যায় না। কখনো মনে হয় আলভি আমারই আছে, কাউকে বিয়ে করেনিও, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কখনো বা মনে হয় নীলিমা আলভিকে জয় করে নিয়েছে। আলভির নতুন বিয়ের বয়স এখনো একদিন পার হয়নি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কয়েক যুগ ধরে আমি এই কষ্ট সহ্য করছি। এই ছাদের প্রতিটি জায়গায় আমার আর আলভির স্পর্শ লেগে আছে। কত রাত দুজন মিলে তারা গুনেছি, চাঁদ দেখেছি। জীবনে ভালোবাসার অভাব ছিল না। প্রিয় ভালোবাসার দিন শেষে তুইও আমার সন্ধ্যা তারা হয়ে গেলি। নীলাকাশ যখন কালচে লাল হয়ে যায়, তখন তোর দেখা মেলে। তারপর নীল আলোয় আলোকিত আকাশ কালো বর্ণ ধারণ করে। আস্তে আস্তে সেই অন্ধকারে যেন ঢেকে ফেলে সম্পূর্ণ আকাশটাকে।
নিকষ কালো আকাশে আশার প্রদীপ হয়ে ফুটে ওঠে হাজার তারা, ঠিক যেন আমার জীবনের মতো। আলভির কেয়ারগুলো যেন আমার কাছে আমার প্রদীপ। সকালের দিকে হয়তো বৃষ্টি হয়েছে, বোরকা হিজাব ভিজে গেছে। ভেজা বোরকা হিজাবই পরে নিলাম। কি আর হবে আমার? মরে যেতে পারলে তো সব থেকে ভালো হয়। আসলে কি তাই? মরার পর কি জবাব দিব আল্লাহর কাছে? কবরের আজাব মাফ হবে তো? কাজ শেষ করে নিচে নামতেই দেখলাম আলভি আর নীলিমা ঘর থেকে বেরিয়ে আসছে। ওদের সামনে পড়তে ইচ্ছে করলো না, তাই চুপচাপ সিঁড়ির কোণে দাঁড়িয়ে রইলাম। আলভি শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞেস করলো, মা, তানিয়া কোথায় গেছে? আমি কি জানি তোর নবাবজাদি বউ কোথায় কি করে বেড়াচ্ছে? আমাকে ওর বডিগার্ড রেখেছিস নাকি? কি ছেলে জন্ম দিলাম আল্লাহ! মা, আপনি বড্ড সিরিয়াল দেখেন, এসব না করে একটু কোরআন হাদিস তো পড়তে পারেন নাকি? নীলিমার মুখে মা ডাক শুনে আমার আত্মা কেঁপে উঠল। তাহলে সত্যি নীলিমা আলভির বউ? না হলে কেন শাশুড়ি মাকে মা বলে ডাকবে? আলভি নীলিমার কথায় মুখ চেপে হাসছে। শাশুড়ি মা মুখ বেঁকিয়ে ঘরে চলে গেলেন। অবাধ্য আগে থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বেইমানগুলোকেই কেন আমরা এত ভালোবাসি? ভেজা বোরকা পরে এখানে দাঁড়িয়ে আছো কেন? আলভির গলা শুনে চমকে উঠলাম। ভালো করে আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও সে নেই। হয়তো আমার কান ভুল শুনেছে, মস্তিষ্ক আমাকে ভুল সিদ্ধান্ত দিচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে সদর দরজা দিকে এগিয়ে যেতে লাগলাম। এই দরজাটা পেরিয়ে গেলে হয়তো জাহান্নাম থেকে মুক্তি পাবো। কিন্তু আসলে কি তাই? দুনিয়ার কোনো কষ্টই জাহান্নামের আযাবের সমান হতে পারে না। জাহান্নাম যে চির শাস্তির স্থান। দরজা পার হতে গেলেই আলভি আমার হাত টেনে ধরল। তারপর রাগী গলায় বলল, কোথায় যাচ্ছ তুমি? তোমার শরীর তো গরম। অসুস্থ অবস্থায় কোথায় যেতে পারবে না তুমি। ঘরে আসো। কথাগুলো বলে আমার হাত ধরে টানতে লাগলো। অনেক সহ্য করেছি, আমার পক্ষে আর এসব সহ্য করা সম্ভব নয়। এক ঝটকায় আলভির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। আলভি এক পলক আমার মুখের দিকে তাকিয়ে আবারও আমার হাত ধরতে গেল। আমি আলভির গালে একটা থাপ্পড় দিলাম। আলভি হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি চিৎকার করে বলে উঠলাম, কি নাটক শুরু করেছেন আমার সাথে? এমন লুকোচুরি খেলে কি সুখ পাচ্ছেন আপনি? দ্বিতীয় বিয়ে করে ঘরে বউ এনে প্রথম বউয়ের সাথে এত নাটক না করলেও পারতেন আপনি। আমার প্রতি এত দরদ দেখিয়ে কি প্রমাণ করতে চান? আপনি ভালোবাসেন আমাকে? আসলে আপনি যদি আমাকে ভালোই বাসবেন, তাহলে কেন আমাকে ঠকালেন? কি হলো, চুপ করে আছেন কেন? আলভি খুব শান্ত গলায় বলল, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। দয়া করে তুমি এই ভেজা কাপড় নিয়ে দাঁড়িয়ে থেকো না। তোমার শরীর অনেক খারাপ হবে। আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, বেইমান, বিশ্বাসঘাতক, লোকেদের মুখে এসব কথা মানায় না। আপনার এই আলগা দরদ আমার প্রয়োজন নেই। আমাকে আমার মতো ছেড়ে দিন প্লিজ। তুমি আমাকে একটু তো সময় দাও কিছু বলার। আমি সব বলবো তো তোমাকে। কি বলবেন আপনি? নিজের প্রেম কাহিনী শোনাবেন আমাকে? কি করে দ্বিতীয় বিয়ে করলেন ব্যাখ্যা করবেন? আমি আপনার মুখটাও দেখতে চাই না। বিয়ে করেছেন, নতুন বউ নিয়ে সুখে থাকেন। আমাকে নিয়ে এমন লুকোচুরি করবেন না। আলভি আমার কথার কোনো জবাব দিল না, চুপচাপ ঘর থেকে বের হয়ে চলে গেল। আমি কি একটু বেশি বলে ফেললাম ওকে? তেষ্টায় গলা, বুক শুকিয়ে যাচ্ছে। শরীরে মনে হচ্ছে জ্বলন্ত উনুনে পরিণত হয়েছে। ভেজা বোরকা পরে থাকার জন্য হয়তো জ্বর কিছুটা বেড়ে গেছে। দৌড়ে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম। তবুও তেষ্টা মিটছে না। আরও এক গ্লাস পানি খেয়ে নিলাম। শরীরটা হঠাৎ অনেক খারাপ লাগছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এক পাও চলার শক্তি নেই। মাথা ঘুরে পড়ে যাব হয়তো। কোনো রকম ঘরে গিয়ে বোরকা খুলে শুয়ে পড়লাম। শরীরটা অবশ্যই আসছে। আচ্ছা, আমার কি বড় কোনো রোগ হয়েছে? এমন কিছু যাতে আমি তাড়াতাড়ি মরে যাব? এই মিথ্যা দুনিয়ার মায়া থেকে মুক্তি পাব। জ্বর ক্রমশ বাড়তে লাগলো। বারবার গলা শুকিয়ে যাচ্ছে। বিছানার পাশে একটা বোতলে পানি রাখা থাকে, সেখান থেকে বারবার পানি খেতে লাগলাম। কিছুতেই তেষ্টা মিটছে না। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। কখন যে অজ্ঞান হয়ে গেলাম নিজেও জানি না। চোখ খুলে দেখলাম নীলিমা আমার মাথায় জলপট্টি দিচ্ছে। মেয়েটা কোন ধাতু দিয়ে তৈরি কে জানে, নিজের সতীনের সেবা করছে।
আমি চাইলেও কেন নীলিমাকে ভালো মনে করতে পারলাম না জানি না। হয়তো আমার জিনিসে ভাগ বসিয়েছে তার জন্য। কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, আমিও তার ব্যতিক্রম নয়। আমি চোখ মেলেছি দেখে নীলিমা বলল, আপনার এখন কেমন লাগছে? আপনি তো জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেছেন, দেখে আমি মাথায় জলপট্টি দিয়েছিলাম। আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? আমি মরে গেলেই তো ভালো হয়। হায়াত থাকতে তো আপনি মরবেন না। শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার কি আছে? নীলিমার কথাগুলো আমার কেন জানি না ভালো লাগছে না। আসলে মন থেকে ভালো না লাগে যাকে অপছন্দ, তার কোনো কিছুই ভালো লাগে না। নীলিমার ব্যাপারটাও ঠিক তেমন। আমার সব থেকে বড় জিনিস আমার থেকে কেড়ে নিয়ে এখন এসব দরদ দেখে কি লাভ? ইচ্ছে করছিল ওকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু চুপ করে রইলাম। শাশুড়ি মা হয়তো নীলিমাকে খুঁজে বেড়াচ্ছিল। নীলিমার নাম ধরে ডাকতে ডাকতে আমার ঘরে আসলেন। নীলিমাকে আমার কপালে জলপট্টি দিতে দেখে বললেন, 203-এর এমন মিল তো সিরিয়ালেও দেখা যায় না। নীলিমা মুচকি হেসে বলল, আপনি মনে হয় সারাক্ষণ সিরিয়াল নিয়ে বসে থাকেন। একটা মানুষ অসুস্থ কষ্ট পাচ্ছে, তার সেবা না করে আমি চুপচাপ বসে থাকবো? এতটা ব্যক্তিত্বহীন আমি না। আপনি তো ওনার শাশুড়ি, মায়ের মতো। এসব করার দায়িত্ব আপনারই, তাই না? শাশুড়ি মা কিছু না বলে মুখ বেঁকিয়ে চলে গেল। আমি নীলিমাকে প্রশ্ন করলাম, আচ্ছা নীলিমা, তোমার সাথে আলভির কি করে বিয়ে হয়েছে? নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুইজন বিবাহিত মানুষকে ধরে একটা কাগজে সই করে দিলেই কি বিয়ে হয়ে যায় বলো? নীলিমার কথায় আমি বেশ অবাক হলাম। হতবাক হয়ে প্রশ্ন করলাম, দুইজন বিবাহিত মানুষ মানে কি? আমিও বিবাহিত তানিয়া। আলভির যেমন আপনি আছেন, আমার তেমন স্বামী আছে। আলভির সাথে আমার গতকালই দেখা হয়েছে। কী সব বলছো তুমি নীলিমা? আলভির সাথে তোমার কোনো সম্পর্ক নেই? না, আলভির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি আমি ওনাকে চিনতামও না। কী সব বলছো তুমি নীলিমা? আমাকে সব কিছু খুলে বলো প্লিজ। নীলিমা কিছু বলতে যাবে, এর আগে আমার মোবাইলটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে আলভির নম্বরটা জ্বলজ্বল করছে। দেরি না করে কল রিসিভ করলাম। তানিয়া? হ্যাঁ বলো। এত বছরের বিবাহিত জীবনে আমি একটা মানুষের বিশ্বাস অর্জন করতে পারিনি। আজ নিজের কাছে আমি হেরে গেছি। আমার ভালোবাসার মানুষটা আমাকে বেঈমান বলেছে। সে আমার মুখও দেখতে চায় না। তাহলে আমি আর আমার মুখ তোমাকে দেখাবো না। একটা শেষ অনুরোধ তোমার কাছে, আমার মাকে একটু দেখে রেখো প্লিজ। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আলভি কল কেটে দিল। আমি আবার কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললেন আমাকে? চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। চোখের সামনে কোরআনের একটি আয়াত ভেসে উঠল, জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা আল বাকারা আয়াত নম্বর 214। আমি নীলিমার হাত চেপে ধরে বললাম, নীলিমা কি হয়েছে? আমাকে দয়া করে সবটা খুলে বলো। এই গোলক ধাঁধা আমি আর নিতে পারছি না। নীলিমা ওর চোখের কোণে জমে থাকা পানি মুছে বলল, জানো তো তানিয়া, জীবন কখনো কখনো সিনেমাকেও হার মানায়। আমার বাড়ি বাগেরহাট জেলার একটা ছোট্ট গ্রামে। জন্মের সময় মা মারা গেছে। বাবাও অন্য একজনকে বিয়ে করে আবার ঘর বেঁধেছে। কিন্তু তাদের সংসারে কাটা হয়ে গেছি আমি। আমার সৎ মা যে আমাকে খুব একটা খারাপ জানতো এমনটা না, কিন্তু আশেপাশের লোকজন বারবার মনে করিয়ে দিত আমার মানে আমি যাকে মা বলে ডাকি সে আমার নিজের মা নয়। মায়ের কাছেও বলতো, সৎ মেয়ে বলে ওকে তুমি কষ্ট দিও না। মা প্রথম প্রথম এসব মেনে নিলেও পরে আব্বুকে বলে আমাকে বিয়ে দিয়ে দিতে। আমি থাকলে তাকে রোজ নানান লোকের নানান কথা শুনতে হয়। কথাটা মা একটু মিথ্যা বলেনি জানো। আমি নিজেও অনেকবার অনেক লোককে মাকে বিনা কারণের কথা শোনাতে দেখেছি। একদিনের একটা ঘটনা বলি। আমি সারাদিন না খেয়ে স্কুলে ছিলাম। পরে খেলতে গিয়ে সন্ধ্যার পরে বাড়ি এসেছি বলে মা আমাকে মেরেছে। সকালবেলা 3-4 জন মহিলা মাকে বলেছে, সৎ মেয়ে বলে মেয়েটাকে মারতে পারলে। এভাবেই আমাদের দিন কাটতে থাকে। আমার খুব ইচ্ছে হচ্ছিল পড়াশোনা করে একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। মা বাবা আমাকে কখনো বাধা দেয়নি। সৎমা হওয়ার পরও
আমার মা কখনো আমার বাবাকে আমার পড়াশোনা নিয়ে কিছু বলেনি, কিন্তু গ্রামের দিকে মেয়েরা স্কুলের গণ্ডি পেরালে বিয়ে বয়স হয়ে যায়। সেখানে আমি অনার্স পড়ি। নানান লোকের নানান রকমের কথা। বাবাকে তেমন কিছু বলতে না পারলেও মাকে রোজই সকলে কথা শোনাতো। সৎ মেয়ে বলে মা নাকি আমাকে ঘরের খুঁটি করে রাখতে চায়, এমন অনেক কথা। লোকের এত কথা মা আর সহ্য করতে পারেনি, তাই বাবা মাকে বিয়ে দিয়ে দেয়। আল্লাহর রহমতে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। বেশ কয়েক মাস আগে আমার স্বামী কাজের খোঁজে ঢাকায় আসে। মোবাইলে আমাদের রোজ কথা হতো। কয়েকদিন আগে সে আমাকে ঢাকায় আসতে বলে। এখন থেকে আমরা দুইজন নাকি ঢাকাতেই থাকবো। কথা ছিল আমি বাগেরহাট দিয়ে বাসে উঠব, আর সে আমাকে এসে নিয়ে যাবে। বাগেরহাট থেকে আব্বু আমাকে বাসে উঠিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু বাস থেকে নামার পর তাকে আর খুঁজে পাইনি। সে বলেছিল আমাকে বাস স্ট্যান্ডে নিতে আসবে, কিন্তু কেন আসেনি জানি না। এমনকি তার মোবাইলটাও বন্ধ। ঢাকার শহর আমি কিছুই চিনি না। কোথায় কি করব কিছু বুঝতে পারছিলাম না। তাহলে আলভির সাথে তোমার পরিচয় হলো কি করে? আর তোমাদের বিয়ে বা হলো কি করে? নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বারবার আমার স্বামীকে কল দিচ্ছিলাম, কিন্তু প্রতিবার ফোন বন্ধ বলেছিল। কি করব বুঝতে না পেরে বাস স্ট্যান্ডের পাশে একটা পার্কে বসে কাঁদছিলাম। তখন আলবি সাহেব আমার কাছে আসে। তারপর আমার সাথে কি হয়েছে সব কিছু জানতে চায়। আমিও তাকে সব খুলে বলি। তখন আলভি আমাকে বলে সে আমার স্বামীকে খুঁজতে আমাকে সাহায্য করবে। এ পর্যন্ত তো স্বাভাবিক ব্যাপার। একটা মানুষ কাঁদলে তার কাছে কারণ জানতে চাওয়া বা তাকে সাহায্য করবে বলে আশ্বস্ত করা দোষের তো কিছু না। তারপর কি হলো? নীলিমা খাটের পাশে টেবিলের ওপরে রাখা পানির বোতল থেকে একটুখানি খেয়ে নিল। তারপর বলল, আসলে সেদিন আলভি নীলিমার সব কথা শোনার পর নীলিমাকে বলল, আপনি এভাবে কাঁদবেন না। আমি আপনার স্বামীকে খুঁজতে সাহায্য করব। আপনি তো মনে হয় সেই সকালবেলা বেরিয়েছেন। রাস্তায় কিছু কি খেয়েছেন? নীলিমা মাথা নেড়ে না বলল। নীলিমা কিছু খায়নি দেখে আলভির পাশের একটা দোকান থেকে সামান্য খাবার কিনে নীলিমাকে দিয়ে বলল, আপনি এগুলো খেয়ে নেন। নীলিমার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। আস্তে আস্তে খাবারগুলো শেষ করে আলভির দিকে তাকিয়ে বলল, একটু পানি এনে দেবেন? নীলিমা মেয়েটা যেন বাচ্চাদের মতো আবদার করছে। আলভির দোকান থেকে একটা পানির বোতল কিনে নিয়ে এলো। পানির বোতলটা নীলিমার হাতে দিতেই কয়েকজন পুলিশ নীলিমা আর আলভির কাছে আসলো। কি রে, পার্কে বসে প্রেম করিস নাকি? আলভি ওনাদের সবকিছু খুলে বলল, কিন্তু ওনারা আলভির কোনো কথা বিশ্বাস না করে বলল, বহুকাল ধরে এসব কাহিনী শুনে আসছি। এসব সিনেমার কাহিনী এখানে বলে কোনো লাভ নেই। আলভি ওনাদের বলল, স্যার, আমি মিথ্যা বলছি না। তাছাড়া একসাথে কোনো ছেলে মেয়ে থাকলেই কি তারা প্রেমিক প্রেমিকা হয়ে যায় না, বা তাদের ভিতর কোনো অবৈধ সম্পর্ক থাকে না? আমরা তোর কথা বিশ্বাস করতে পারলাম না। চল, তোদের আজ বিয়ে দিয়ে দিব। এভাবে রাস্তাঘাটে পরিবেশ নষ্ট করা যাবে না। বিয়ের কথা শুনে আলভি চমকে উঠল। হাত জোর করে বলল, স্যার, বিশ্বাস করেন, আমি বিবাহিত। এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা এসব করতে পারেন না। এদেশের নাগরিক হিসেবে আমার স্বাধীনভাবে চলার অধিকার আছে। আমরা কি পারি আমরা বুঝব। তোদের ভেতর যদি কোনো প্রকার সম্পর্ক না থাকে, তাহলে তোদের গার্জিয়ানদের কল দে। আলভি মোবাইল বের করে কাদের জানি কল দিছিল অনেকবার, কিন্তু কেউ কল ধরেনি। আর আমার মানুষটার ফোন তো বন্ধ। আব্বুর সাথে পুলিশের সামান্য কথা হলেও ওরা কেউ আমাদের কথা বিশ্বাস করেনি। এর জন্য আলভি অনেক রেগে যায়। কিন্তু রেগে যাওয়ার কারণে ফল আরও খারাপ হয়। পুলিশের লোকেরা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করিয়ে তারপর ছাড়ে। কাজী অফিসে কে জানি আলভিকে দেখে ফেলে।
আর নিমিষেই আলভি বিয়ে করেছে এ কথা ছড়িয়ে পড়ে। কিন্তু কাল আসার পথে কার সাথে সারা পথ কথা বলতে বলতে এসেছিল, তুমি তো ছিলে মনে হয়। তোমার নাম ধরে ডেকেছিল অনেকবার। তারপর তো তোমাদের বাড়িতে চলে আসলাম। এরপর থেকে তো তুমি সব জানো। এখন বলো, এইভাবে দুজন মানুষের বিয়ে দিলে কি কখনো কারো বিয়ে হয়? বিয়ে জিনিসটা কি এতটাই সহজ? তাছাড়া আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। সে ছাড়া অন্য কারোর কথা আমি চিন্তাও করতে চাই না। তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার স্বামী তোমারই আছে। আমি আমার বরকে খুঁজে পেলেই তার কাছে চলে যাব। নীলিমার কথা শুনে আমার মোবাইলটা চেক করতে লাগলাম। কাল আলভি আমাকে কল দিয়েছিল কিনা দেখার জন্য। মিস কল চেক করতে গিয়ে দেখলাম আলভির 175টা মিস কল, সাথে কিছু এসএমএসও আছে। এসএমএসগুলোতে তেমন কোনো গুরুত্ব কথা নেই, কিন্তু বেশ কয়েকবার বলেছে সে মেসেঞ্জারে চেক করো। ডাটা অন করে মেসেঞ্জার চেক করতে লাগলাম। আলভি অনেকগুলো ভয়েস রেকর্ড দিয়েছে, শেষে একটা এসএমএসও দিয়েছিল। তানিয়া, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার জীবনে অন্য কারোর প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, তাই তো। গতকাল গোসলে যাওয়ার আগে মেসেঞ্জার চেক করেছিলাম আলভি কিছু বলেছে কিনা দেখার জন্য। তখন আলভির এই এসএমএসটা আমি দেখেছিলাম। আলভির ভয়েস রেকর্ড আর এসএমএস এর কথাটা আমার কাছে স্বাভাবিক লাগছিল, কারণ আলভি বাইরে গেলে ভয়েস এসএমএস দেয়। কিন্তু ভয়েস এসএমএস গুলো শুনতে গেলে অনেক দেরি হয়ে যেত গোসল করতে। তাই মোবাইল রেখে গোসলে যাচ্ছিলাম। আর তখনই কাকি আমাকে আলভির দ্বিতীয় বিয়ের খবর দেয়। কি বলেছিল আলভি? ভয়েসগুলো এক এক করে শুনতে লাগলাম। এত সময় নীলিমা আমাকে যেসব বলল, আলভিও ঠিক তাই বলেছে। তার মানে আলভি মনে করেছে আমি নীলিমা, আর ওর বিয়ে ব্যাপারে সবটা জানি। কারণ সব এসএমএস সিন করা। কিন্তু এদিকে আমি কিছুই জানতাম না। ওরে আল্লাহ, এ কোন বিপদে পড়লাম আমি! সেজন্যই আলভি কাল বাড়ি ফিরে আমাকে কিছুই বলেনি, কারণ ও জানতো আমি সব জানি। নোট: অনেকে বলবেন যে পুলিশ এইভাবে বিয়ে দেয় না, কিন্তু আমাদের এখানে এক পার্কে একদিন পুলিশের ছেলে মেয়েদের একসাথে পেয়ে 32 জোড়া বিয়ে দিয়ে দিয়েছিল। তাদের ভিতর আমার এক পরিচিত মেয়ে ছিল যে বিনা কারণে ফেঁসে গিয়েছিল, এবং তারও বিয়ে দিয়ে দিয়েছিল অপরিচিত একটা ছেলের সাথে। স্বভাব তো আলভি অনেক জেদি একটা ছেলে। রাগ অভিমান সবকিছু অনেক বেশি। সামান্য কিছু হলেই মুখ ফুলিয়ে বসে থাকে। আর এখন তো অনেক বড় ভুল বোঝাবুঝি হয়েছে। আমার উপর রাগ করে আলভি নিজের কোনো ক্ষতি করে ফেলবে না তো? আল্লাহ, ও জানে কিছু করে না বসে। এ কোন পরীক্ষায় পড়লাম আমি! দেরি না করে আলভির নম্বরে কল দিলাম। ও পাশ থেকে কোকিল কণ্ঠে এক মেয়ে জানান দিল, আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এখন আলভিকে আমি কোথায় খুঁজে পাবো? সবকিছু না জেনে আলভিকে এভাবে অবিশ্বাস করা আমার উচিত হয়নি। আসলে সমাজে এখন পরকীয়া এতটা বেড়ে গেছে যে আমরা অন্য কিছু ভাবতেই পারি না। কোনো ছেলে মেয়েকে একসাথে দেখলেই মনে করি তাদের ভেতর প্রেমের সম্পর্ক। আলভির নম্বরে বারবার কল দিতে লাগলাম। প্রতিবারই মোবাইল বন্ধ। এই ছেলেকে এখন কোথায় খুঁজে পাবো আমি? নিমিষেই চোখের পাতা ভিজে গেল। এত সময় এক কষ্টে কষ্ট পাচ্ছিলাম, এখন অন্য চিন্তায় মরে যাচ্ছি। কি করব এখন? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আলভির কোনো খোঁজ নেই। যতবার ওকে কল দিয়েছি ততবারই এক পরিচিত গলার জবাব দেয়, আপনার কাঙ্ক্ষিত নম্বরের সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কোথায় যেতে পারে আলভি, কিছু বুঝতে পারছি না। ওর সকল বন্ধু
অফিসের কলিগ, আত্মীয় স্বজন সবার কাছে ওর খোঁজ নিয়েছি, কিন্তু কেউই বলতে পারছে না আলভি কোথায় গেছে। এদিকে আমার শরীরও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। প্রচন্ড জ্বর, সেই সাথে এত টেনশন, সবকিছু মিলিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে আছি। নীলিমা সর্বক্ষণ আমার সাথে আছে, আমাকে নানান কথা বলছে। এসব দেখে আমার শাশুড়ি মা ভীষণ বিরক্ত। নিজের মতো কি সব বকবক করছে, আবার চুপ করে টিভি দেখছে। দুপুরের দিকে নীলিমা সামান্য পরিমাণ ভাত লেবু দিয়ে চটকে জোর করে আমাকে খাইয়ে দিয়েছে। খাওয়ার পর একটা প্যারাসিটামল ওষুধও খেতে দিয়েছিল। ওষুধের প্রভাবে শরীরে সময়ের সাথে কিছুটা ঠান্ডা হচ্ছে, কিন্তু মনের মাঝে অস্থিরতা বেড়েই চলেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনো আলভির কোনো খবর নেই। কিছুই বুঝতে পারছি না। আমার শরীর এখন মোটামুটি, জ্বর নেই, কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করছে। সন্ধ্যার দিকে শাশুড়ি মা আমার কাছে এসে প্রশ্ন করলেন, তানিয়া, আলভি কোথায় গেছে বলতে পারো? ছেলেটা সেই সকালে বের হয়ে চলে গেল, এখনো আসার নামগন্ধ নেই। শাশুড়ি মায়ের কথার জবাব দিব বুঝতে পারলাম না, শুধু চোখ মুছে তার দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি মা আমার দিকে কিছু সময় তাকিয়ে থাক, তারপর ইশারায় তার ঘরে যেতে বলে নিজের ঘরে চলে গেলেন। আল্লাহ জানে এখন কি বলবেন সে। গুটি গুটি পায়ে হেঁটে শাশুড়ির ঘরে গেলাম। শাশুড়ি মা আমার দিকে না তাকিয়ে বললেন, এখানে বসো, কিছু কথা বলি। আমার ভেতরের অস্থিরতা ক্রমশ বাড়তে লাগলো। শাশুড়ি মা যদি জানতে পারেন আমার কথায় কষ্ট পেয়ে আলভি বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে আমাকে খুন করতেও তার হাত কাঁপবে না। চুপচাপ গিয়ে খাটের পাশে রাখা চেয়ারে বসে পড়লাম। শাশুড়ি মা শান্ত গলায় বলল, মা, আমাকে তুমি মাফ করে দিও। সকালে আলভির ব্যবহার দেখে আমার মনে হয়েছে আলভি তোমার সাথে সব থেকে বেশি খুশি। অন্য কাউকে পেলে হয়তো ছেলেটা এত খুশি থাকতো না। আমি অবাক দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি মা হয়তো বুঝতে পেরেছে আমি তার কথা বুঝতে পারিনি, তাই আবারও বলে উঠল, সকালে আমি আলভি আর নীলিমাকে নিয়ে এক জায়গাতে বসে কথা বলেছিলাম। তুমি হয়তো জানো না, কারণ আমি আলভিকে বলেছিলাম দরজা আটকে দিতে। শাশুড়ি মায়ের কথা শোনার পর আমার চোখের সামনে সকালের দৃশ্য ভেসে উঠল। আলভি নীলিমাকে ডাকতে ডাকতে বাড়িতে ঢুকছে। নীলিমা আলভির ডাক শুনে ঘর থেকে বের হয়ে এলো, তারপর আবার আলভির সাথে ঘরে চলে গেল। তারপর আলভি দরজা আটকে দিয়েছিল। আমি মনে করেছিলাম আলভি আর নীলিমা একান্ত সময় কাটানোর জন্য এক ঘরে আটকা পড়েছে, কিন্তু ঘরে যে শাশুড়ি মা ছিল তা একবারও বুঝতে পারিনি। সকালে আপনি আলভি আর নীলিমার সাথে কথা বলেছিলেন মা? হ্যাঁ রে মা, আমি আর নীলিমা বসে কথা বলছিলাম। পরে আমি আলভিকে কল দিয়ে বলি নীলিমা আমাকে বলেছে যে ও তানিয়াকে এই বাড়িতে দেখতে চায় না, আলভির সাথে ভালোভাবে সংসার করতে চায়। এ কথা শোনার পর আলভি কল কেটে দেয়, তারপর বাড়ি চলে আসে। আলভি সদর দরজা দিয়েই নীলিমার নাম ধরে ডাকতে থাকে। তারপর ওরা আমার কাছে যায়। আমি আলভিকে বলি দরজাটা আটকে দিতে। আলভি রাগ করে দরজা আটকে দেয়। তারপর কড়া গলায় নীলিমার কাছে জানতে চায় নীলিমা এমন কেন বলেছে, কিন্তু নীলিমা তো এমন কথা বলেনি, তাই অস্বীকার করে। ছেলেটা আমার দিকে তাকিয়ে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। আমি হতভম্ব হয়ে শাশুড়ি মায়ের কথা শুনছি। এ তো সিরিয়ালের শাশুড়ির মতো তালবাহানা করছে। শাশুড়ি মা কিছু সময় চুপ করে থেকে আবারও বলে ওঠে, মারে, সারাদিন সংসারের এসব কুটকাচালি দেখতে দেখতে আমিও কবে অমানুষ হয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। নিজের পছন্দ অপছন্দের থেকে বড় ব্যাপার হলো সন্তানের ভালো থাকা। সন্তান যার সাথে ভালো থাকে তাকেই মেনে নেওয়া উচিত। তুই আমাকে মাফ করে দে মা, যে করে পারিস।
আলভিকে আমার কাছে এনে দে। ও ছাড়া তো দুনিয়ার কেউ নেই আমার। শাশুড়ি মা কথাগুলো বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমিও ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। না জেনে বারবার আলভিকে ভুল বুঝেছি। আসলে আমাদের চিন্তা ধারণা এখন নেগেটিভ হয়ে গেছে। আমরা ভালো কোনো জিনিসকেও ভালো মনে করতে পারি না। সন্ধ্যার শহর শেষ হয়ে রাত শুরু হলো। আলভি এখনো বাড়িতে আসেনি। বারবার সদর দরজার কাছে গিয়ে দেখতে লাগলাম আলভি এসেছে কিনা, কিন্তু আলভির কোনো খোঁজ পেলাম না। সারা রাত নির্ঘুম কেটে গেল। ফজরের আজান পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। হে আল্লাহ, আপনি ছাড়া আমাকে সাহায্য করার আর কেউ নেই। আপনি তো বলেছেন আপনার রহমত থেকে নিরাশ না হতে। আমি আপনার রহমত ভিক্ষা চাচ্ছি। নামাজ শেষ করে বাগানে চলে এলাম। প্রায় দিন সকালে আলভির সাথে এখানে আসতাম। আজ আলভি আমাকে ভুল বুঝে আমার থেকে কত দূরে চলে গেছে। আমিও আলভিকে ভুল বুঝে কত দূরে ঠেলে দিয়েছিলাম। কোথায় যেতে পারে ছেলেটা? আচ্ছা, নদীর পাড়ে যায়নি তো? আমাকে নিয়ে প্রায় নদীর পাড়ে ঘুরতে যেত। হয়তো সেখানে গিয়ে বসে আছে। পর মুহূর্তেই মনে হলো, একটা মানুষ সারা রাত কি নদীর পাড়ে বসে থাকবে নাকি? এ কি নাটক সিনেমা? যে প্রেমিকার জন্য সারা রাত দিন সেই জায়গায় অপেক্ষা করবে যেখানে তারা আগে সুন্দর সময় কাটাতো, আবার যেতেও তো পারে। এসব নাটক সিনেমা আমাদের মস্তিষ্কের উপর অনেক প্রভাব ফেলে। আমরা নাটক সিনেমার মতো চলতে চেষ্টা করি। গিয়ে দেখতে তো দোষ নেই, পেলে তো আলহামদুলিল্লাহ, না পেলে কি আর করব। কিন্তু আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না। একা যেতেও সাহস হচ্ছে না। না, এখন নিজের কথা ভাবলে হবে না। আলভিকে খুঁজে বের করতে হবে। শাশুড়ি মা মনে করছে আলভি তার কথায় কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। গতকাল রাত থেকে একদম মুচড়ে পড়েছে। ঘরে গিয়ে বোরকা হিজাব পরে নিলাম। ব্যাগে টাকা আছে কিনা চেক করে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে ঘর থেকে বের হতে নীলিমা প্রশ্ন করলো, আপু কোথায় যাচ্ছেন? আলভিকে খুঁজতে। এভাবে বসে থাকলে ওকে খুঁজে পাওয়া যাবে না। আলভি অনেক জেদি, একটা ছেলে। মা বাবার ওপর রাগ করে বাড়ি ছাড়ার রেকর্ডও তার কাছে। নীলিমা আমার কথায় মুচকি আসলো। তারপর বলল, আপনার শরীর তো ভালো না, আপনার একা যেতে হবে না। আপনি বরং কয়েক মিনিট অপেক্ষা করেন, আমি বোরকা হিজাব পরে আসি। আমিও আপনার সাথে যাব। আমি মুখে কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। নীলিমা দৌড়ে গিয়ে বোরকা হিজাব পরে আসলো। তারপর দুজন শাশুড়িকে বলে বের হয়ে আসলাম। জীবনে প্রথমবার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর চোখের পানি মুছে ঘরের ভিতর চলে গেলেন। একটা রিক্সা ডেকে আমরা দুজন রিক্সায় উঠে গেলাম। নদীর পাড়ে যাব। আল্লাহ চাইলে আমি আলভিকে পেয়েও যেতে পারি। চেষ্টা করতে ক্ষতি কি? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। রিকশার হুড খোলা, বাতাসে কাপড় উঠে যাচ্ছে। খুব সুন্দর অনুভূতি, কিন্তু তাও কিছু ভালো লাগছে না। চোখের সামনে শুধু আলভির আর আমার সুন্দর মুহূর্তগুলো ভেসে উঠছে। আলভির সাথে রিকশায় বসলে সবার চোখের আড়ালে আমার হাতটা ধরে থাকতো। মামা, রিকশাটা থামান প্লিজ, দয়া করে আমার কথাটা শোনেন একটু। নীলিমার চিৎকার শুনে রিকশাওয়ালা মামা গাড়ি দাঁড় করালেন। নীলিমা কিছু না বলে রিকশা থেকে নেমে ছুট লাগালো। আমি কিছু বুঝতে না পেরে ওর পেছন পেছন দৌড় দিলাম। রিকশাওয়ালা মামা হতভম্ব হয়ে আমাদের দিকে তাকিয়ে রইলেন। কয়েকবার ডাক দিলেন, কিন্তু আমি ফিরলাম না। নীলিমা দৌড়ে একটা ছেলের কাছে গেল। ছেলেটা রাস্তার পাশে ডাস্টবিন থেকে ময়লা ভ্যানে তুলছে। নিলয়। নীলিমার গলা শুনে ছেলেটা ওর দিকে তাকালো। তারপর দুইজন দুইজনকে জড়িয়ে ধরল। আমার আর বুঝতে বাকি রইল না এটা নীলিমার স্বামী। ও কত সহজেই ওর বরকে খুঁজে পেয়ে গেল। আমিও যদি আলভিকে এমন খুঁজে পেতাম। এমন সুন্দর মুহূর্তেও আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আমিও যদি আলভিকে খুঁজে পেতাম আজ। আমি ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইলাম।
এই সময়ে ওদের বিরক্ত করা উচিত হবে না। আমি চুপচাপ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলাম। নীলিমা নিলয়ের বাঁধন থেকে মুক্ত হয়ে ওকে প্রশ্ন করলো, তুমি ঠিক আছো? আমি সেদিন তোমাকে খুঁজে পাইনি, জানো কত কিছু হয়ে গেছে। নিলয়ের চোখে পানি টলমল করছে। এক হাত দিয়ে চোখের পানি মুছে বলল, আমার পা ভেঙে গেছে রে নীলিমা, এই দেখো ব্যান্ডেজ করা। নীলিমা নিলয়ের পায়ের দিকে তাকিয়ে আঁতকে উঠল। সত্যি, ওর ডান পায়ের বেশ খানিকটা জায়গা ব্যান্ডেজ করা। নীলিমা ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তোমার? আর এই অবস্থায় কাজ কেন করছো? নিলয় দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে যেদিন বাস স্ট্যান্ডে আনতে যাব, সেদিন যাওয়ার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। মোবাইলটাও হারিয়ে যায়। তুমি তো জানো, আমি সামান্য ব্যথাও সহ্য করতে পারি না। অ্যাক্সিডেন্টের পরে আমার চোখ খোলে হাসপাতালে, কিন্তু এই অবস্থায়। জ্ঞান ফেরার পর মনে পড়ে তোমাকে আনতে যাওয়ার কথা। হাসপাতাল থেকে বেরিয়ে আসি, কিন্তু বাস স্ট্যান্ডে তোমাকে আর খুঁজে পাইনি। এদিকে আমার কাছে মোবাইলও নেই, ম্যানি ব্যাগটাও হারিয়ে গেছে। তোমাকে নিয়ে সব জায়গায় ঘুরবো বলে সব টাকা নিয়ে বের হয়েছিলাম। আমার কাছে কোনো টাকাও নেই, মোবাইলটাও নেই যে তোমাকে কল দিব। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। এদিকে একটু হাঁটার কারণে পায়েও অনেক ব্যথা হয়। সারা রাত ব্যথায় জ্বালায় কেটেছি। আজ সকালে তোমাকে একটা নম্বর থেকে কলও দিয়েছিলাম, কিন্তু রিসিভ করোনি। হয়তো নম্বর চেনো না তাই। সকালে কাজের শেষে টাকা পেলে সিম কার্ড তুলে তোমাকে কল দেব তাই। নীলিমার চোখেও পানি টলমল করছে। এরা দুজন দুজনকে কত ভালোবাসে। নীলিমার এত সময় পর আমার দিকে খেয়াল এলো। নিলয়কে আমার সাথে পরিচয় করিয়ে দিল। নীলিমা, তুমি নিলয়কে নিয়ে আমাদের বাড়িতে চলো, কিন্তু কাজ কে করবে? নিলয়ের প্রশ্নের জবাবে বললাম, কাজ করতে হবে না, মালিককে কাজটা ফিরিয়ে দাও। আর তোমার নীলিমাকে তো পেয়ে গিয়েছো, এখন আর টাকা লাগবে না। নিলয় পাশের দোকানে বসা একটা লোকের সাথে কথা বলতে গেল। হঠাৎ মনে পড়ল, নীলিমা যেদিন এসেছিল সেদিন থ্রি পিস পরেছিল। আজ হঠাৎ বোরকা হিজাব কোথায় পেল? প্রশ্নটা মনে আসতেই নীলিমাকে বললাম, আচ্ছা নীলিমা, তুমি বোরকা হিজাব কোথায় পেলে? তুমি তো সেদিন থ্রি পিস পরে এসেছিলে। আপনার শাশুড়ি মা দিয়েছে আমাকে। প্রথম দিন উনি আমাকে এই বোরকা আর হিজাব দিয়ে বলেছিলেন, এখন থেকে জানি আমি বোরকা হিজাব পরি। মেয়েদের ওপর আল্লাহ পর্দা করা ফরজ করেছেন। এখন যদি অবহেলা করে এসব মেনে না চলি, আর যদি আল্লাহ পরকালে এর জন্য শাস্তি দেন, তখন কি করব? তাছাড়া একজন মুসলিম হিসেবে তো আমার এসব বিধান চলা উচিত। আপনার শাশুড়ি কেমন মানুষ আমি জানি না, তবে উনি কথাগুলো আমার ভালোর জন্যই বলেছেন। তাই ভাবলাম এখন থেকে বোরকা হিজাব পরে চলব। বোরকা হিজাব পরলেই ভালো হয় না এটা ঠিক, কিন্তু মনের ধর্মের ফরজ বিধান লঙ্ঘন করে কেউ কি ভালো হতে পারে বলেন? এটা আমি এতদিন বুঝতে পারিনি। আপনার শাশুড়ি মাই আমাকে বুঝিয়ে বলেছে। নীলিমার কথায় মুচকি হাসলাম। শাশুড়ি মা সকলের সাথেই কত ভালো ব্যবহার করে, শুধু আমাকেই কেন দেখতে পারে না কে জানে। নিলয় ওই লোকটার সাথে কথা বলে চলে আসলো। তারপর আমাদের কাছে এসে বলল, ওনার থেকে কাজটা নিয়েছিলাম, সব কাজ করে দিলে 200 টাকা দিবে বলেছিল। চলেন, এখন কোনো কাজ নেই। নীলিমা আর নিলয় এক রিকশায় উঠল, আর আমি অন্য এক রিকশায়। অনেকদিন পর দেখা হয়েছে ওদের। একসাথে একটু সময় কাটালে ভালো লাগবে ওদের। রিকশায় বসে আলবির কথা ভাবতে লাগলাম। নদীর পাড়ে কি আমি সত্যি ওকে পাবো? কিন্তু না, আমার ইচ্ছে পূরণ হয়নি। আলবিকে কোথাও পেলাম না। এক বুক হতাশা নিয়ে বাড়িতে ফিরে আসলাম। কিছু ভালো লাগছে না। গেস্ট রুমে নিলয় আর নীলিমাকে থাকতে বলে আমি ঘরে চলে আসলাম। শাশুড়িমা তখন নিজের ঘরে শুয়েছিলেন। তাকে আর কিছু বলা হলো না। ঘরে ঢুকে বোরকা হিজাব খুলে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। বড্ড ক্লান্ত লাগছে। জ্বর হয়তো আবারও আসবে। চোখ বুজে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। চোখ খুলে দেখলাম কেউ একটা আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। বাইরে সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ আগে। ঘরের ভেতরও অন্ধকার। লোকটার মুখটা দেখতে না পারলেও এই স্পর্শের সাথে আমি অনেক পরিচিত। আর এই মানুষটা আমার চিরচেনা। খাটের ওপর উঠে বসলাম। আলভি আমার দিকে ঘুরে তাকালো। ও কিছু বলবে এর আগে
আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আলভি আমার মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলল, কাঁদছো কেন শুনি? এই তো আমি। আপনি অনেক খারাপ। আমাকে রেখে চলে গিয়েছিলেন। কেউ নতুন বউ নিয়ে আসলে কি আগের বউটা ঠিক থাকতে পারে নাকি? আলভি আমার কথায় মুচকি আসলো। তারপর এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে আমাকে ওর কাছে নিয়ে গেল। কিন্তু আমার এই প্রেম একদম ভালো লাগছে না। খুব রাগ হচ্ছে। প্রিয় মানুষের ওপর কখন কখন যে অভিমান হয় আমরা নিজেরাও ঠিক বলতে পারি না। আমি ওর থেকে সরে আসতে চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরল। আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আমার উপর অভিমান করো না প্রিয়। আমি বুঝতে পারিনি তুমি জানতে না এসব কিছু। আমি তো ভেবেছি তুমি সব জানো। আমি অবাক হয়ে আলভিকে প্রশ্ন করলাম, আপনাকে এসব কে বলেছে? আলভি মুচকি হেসে বলল, আমার শাশুড়ি মা। আমার মা আলভিকে এসব কি করে বলল? আলভির মোবাইল তো বন্ধ ছিল। আপনাকে মা কোথায় পেল শুনি? মেয়েরা তো রাগ করে বাপের বাড়ি যায়, কিন্তু ছেলেরা তো বাপের বাড়িতে থাকে। আর তারা কই যাবে বলো? শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তুমি বুঝতে পারতে না আমি কোথায়? কথাগুলো বলেই আলভি হো হো করে হাসতে লাগলো। আমার এখন আরো বেশি রাগ হচ্ছে। আমি আলভির হাতের কাছে শার্ট খামচে ধরে বললাম, গিয়েছিলেন তো ভালো কথা, আবার ফিরে এসেছেন কেন? হুম? আলভি শয়তানি হাসি দিয়ে বলল, বউয়ের কথা মনে পড়েছে। এই বর্ষায় রোমান্টিক আবহাওয়ায় কি বউ ছাড়া বেশি দিন ভালো লাগে নাকি? দেখেন, মজা ভালো লাগছে না। আর আপনি মায়ের কাছ থেকে এসব জানলেন কি করে? মাকে তো আমি কিছু বলিনি। তুমি বলনি? মা নাকি বিকেলে কল দিয়ে অনেক কান্না করেছে। তুমি নাকি আমাকে খুঁজতে গেছো। এসব শুনেই এসেছি। বাড়িতে আসার পরে নীলিমার কাছেই সব শুনলাম। আমি কি করে জানবো? কেউ এসএমএস সিন করে, কিন্তু ভয়েস রেকর্ড শোনে না। ও, ভালো হয়েছে। আমি না হয় শুনিনি। তবে আপনি বাসর ঘরে যাওয়ার অনুমতি চাইলেন কেন? ওরে ভাই, একটু নাটক সিরিয়ালের মতো ঢং করতে গিয়েছিলাম। আপনাদের তো ঢং করা লাগে কেন শুনি? বউয়ের সাথেই ঢং করতে হয়। আমার কি আর বউ আছে নাকি যে তার সাথে ঢং করব? আমি রাগী গলায় বললাম, আরো বউয়ের শখ আছে নাকি? আলবি কিছু না বলে আমার কপালে চুমু এঁকে দিল। তারপর ওর দুই হাত দিয়ে আমার মুখ ধরে বলল, না, এই একটাকে নিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছে আছে। আর কাউকে চাই না। আমি উত্তরে কিছুই বললাম না, শুধু আলভিকে জড়িয়ে ধরলাম। আলভিও আমাকে ওর বুকের মাঝে আগলে নিল। সব বাধা বিপদ শেষ করে আমরা আবার এক হয়ে গিয়েছি। স্বামী স্ত্রী সম্পর্কে ঝগড়া ঝামেলা থাকবে, তাই বলে জেদ করে আলাদা হয়ে যাওয়া কোনো সমাধান না। আর এই ঘটনায় আলভির যেমন দোষ ছিল, আমিও খুব একটা নির্দোষ ছিলাম না। এসএমএস সিন করা দেখলে তো যে কেউ ভাবতো আমি সব জানি। এমনকি আমিও তাই ভাবতাম। সব ভুল বোঝাবুঝি মিটে আমরা আবারও এক হতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। প্রিয় মানুষটাকে নিজের কাছে রাখার থেকে বড় আনন্দের কিছুই হতে পারে না। সকালে চোখ খুলে দেখলাম আমি আলভির বাহুর মাঝে আবদ্ধ হয়ে আছি। নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হতে লাগলো। আলভিকে না জেনে অনেক ভুল বুঝেছি আমি। আলভিও যে আমাকে ভুল বোঝেনি এমনটা নয়। তবুও প্রিয় মানুষের কাছে দোষ স্বীকার করে নেওয়ার মাঝে কোনো লজ্জা নেই। আলভির বাহুর বন্ধন থেকে নিজেকে মুক্ত করে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে অজু করে আসলাম। নামাজে দাঁড়াবো এমন সময় আলভি বলে উঠল, আমাকে রেখে নামাজ পড়বে নাকি? দাঁড়াও, আমিও অজু করে আসি। দুইজন মিলে জামায়াতে নামাজ পড়ব। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর জায়নামাজে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। আলভি উঁচু করে আসার পর দুজনে মিলে নামাজ শেষ করলাম, একদম আগের মতো করে। নামাজ শেষ করে দুজনে মিলে বাগানে গেলাম। সকালের শান্ত পরিবেশটা আমার বরাবরই অনেক পছন্দের। আর আজকে তো আলভি সাথে আছে। দুজনে মিলে খুব ভালো সময় কাটালাম। কিছু সময় পর আলভি ঘরে এসে কি সব কাজ করতে লাগলো, আর আমি রান্নাঘরে চলে গেলাম। অনেকদিন বাড়িতে ভালো মন্দ রান্না করা হয় না। আজ সকাল সকাল একটু ভালো কিছু নাস্তা বানাবো ঠিক করলাম। ফ্রিজ থেকে গরুর গোশত বের করে ভিজিয়ে রাখলাম।
তারপর ময়দা মেখে বেশ কতগুলো পরোটা বানিয়ে নিলাম। পরোটা বানানো হয়ে গেলে গোস্তটা রান্না করে ফেললাম। এটা দিয়ে সকলের খাওয়া হয়ে যাবে। শাশুড়ি মা সকালে ভর্তা ভাত খেতে খুব পছন্দ করে, তাই তার জন্য ডিম ভর্তা আর বেগুন ভর্তা করলাম, সেই সাথে গরম ভাত। রান্না শেষ করতে প্রায় 9টা বেজে গেল। খাবারের টেবিলে সবকিছু সাজিয়ে সবাইকে ডেকে নিয়ে এলাম। নিলয় আর নীলিমাও আজ বেশ খুশি আছে। তবে নিলয়ের কপালে চিন্তার ভাঁজ। বাইরে থেকে খুশি দেখালেও ভেতরে ভেতরে হয়তো অনেক চিন্তায় আছে। কিন্তু নিজের চিন্তা নিজের মাঝে সীমাবদ্ধ রেখে নিলয় সকলের সাথে ভালো ব্যবহার করছে। শাশুড়ি মা সবটা জানার পর হেসে কুটি কুটি হচ্ছেন। এ যেন তার সিরিয়ালের সাথে মিলে গেছে। খাওয়া দাওয়া শেষ করে নিলয় আলভিকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আপনার সাথে কিছু কথা আছে, একটু বাইরে আসবেন প্লিজ। আলভি কিছু না বলে নিলয়কে নিয়ে বাগানে চলে গেল। নিলয় আর আলভির পিছন পিছন আমি আর নীলিমাও গেলাম। আমাকে অবশ্য নীলিমাই ডেকে নিয়ে আসলো। সকলে এক জায়গায় হওয়ার পর নিলয় বলল, আলভি ভাই, আমি নীলিমার কাছ থেকে সবকিছু শুনেছি। আপনাদের এই বিয়ে কি করবেন? আসলে আমি এই ব্যাপারে তেমন কিছু জানি না, তাই আপনাকে প্রশ্ন করলাম। আলভি শান্ত গলায় বলল, আসলে নিলয় আমার সাথে নীলিমার বিয়েটাই হয়নি। তা ইসলামী মতে বলো বা দেশীয় আইনে বলো, আগের স্বামী স্ত্রীর সাথে তালাক বা ডিভোর্স না হওয়া পর্যন্ত কারোর সাথে পুনরায় বিয়ে হয় না। নিলয় কিছু সময় চুপ করে থেকে বলল, তবুও যদি কিছু করা লাগে। আসলে আমি নীলিমাকে হারাতে চাই না, বা নীলিমার ভাগও কাউকে দিতে চাই না। নিলয়ের কথা শুনে নীলিমা মাটির দিকে তাকিয়ে আছে। সারা মুখ রক্তিম আভাতে ছেয়ে গেছে। হয়তো লজ্জা পেয়েছে। আলভিও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সেও যেন নিলয়ের বলা কথাগুলো আমাকে বলতে চায়। আমিও আলভির দিকে তাকিয়ে মুচকি হাসলাম। তারপর লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইলাম। আলভি নিলয়ের ঘাড়ে হাত রেখে বলল, শোনো নিলয়, অন্য পুরুষের বিবাহে থাকা স্ত্রীও অপর পুরুষের জন্য নিষিদ্ধ। বিবাহিতা নারী না নিশ্চিত ও কার্যকরী পন্থায় তালাকপ্রাপ্তা বা বিধবা হয়ে ইদ্যত পালনের আগে দ্বিতীয় কোনো পুরুষের ঘরণী হতে পারবে না। এটাই আল্লাহ তাআলার ফয়সালা। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, এবং সৎবা নারীরাও বিবাহের ক্ষেত্রে তোমাদের জন্য নিষিদ্ধ। কোনো বিবাহিতা নারী যদি তার স্বামীর পক্ষ থেকে তালাকপ্রাপ্তা হন এবং 3 মাস ইদ্যত পালন শেষ করেন, শুধুমাত্র তাহলেই তিনি নতুন করে বিবাহের বৈধতা পাবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট নির্দেশ। আর তালাকপ্রাপ্তা নারীরা নিজেদেরকে অপেক্ষায় রাখবে 3 হায়েজ পর্যন্ত। বিবাহ যেহেতু আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত একটি ধর্মীয় রিচুয়াল, তাই তার নির্দেশের বিরুদ্ধে গিয়ে কিছু করলে সেই বিবাহ শুদ্ধ হিসেবে গণ্য হবে না। এখন কারো যদি পূর্বের স্বামীর সঙ্গে শরীয়ত সম্মতভাবে ছাড়াছাড়ি না হয়ে থাকে, তাহলে কোনোভাবেই এই বিয়ে বৈধ নয়। তবে এর জন্য দুটি বিষয় নিশ্চিত করতে হবে। প্রথম বিষয় হলো, প্রথম স্বামীর ছাড়াছাড়িটা ইসলামী শরীয়ত সম্মতভাবে হয়েছে কিনা, আর তালাকনামা পাঠানো এবং সেটি ইসলামী শরীয়ত সম্মতভাবে বিয়ে বিচ্ছেদ হওয়া পর্যন্ত পৌঁছেছে কিনা, এই বিষয়টি বিবেচনা করতে হবে। আরেকটি হলো, যদি শরীয়ত সম্মতভাবে ছাড়াছাড়ি বা বিচ্ছেদ হয়ে থাকে, তবুও 3 মাস অথবা 3 পিরিয়ডের সময় পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। সেটি হয়েছে কিনা নিশ্চিত করতে হবে। এই দুটি বিষয়ে কোনো একটি বিষয় যদি অনুপস্থিত থাকে, তাহলে বিয়ে শুদ্ধ হবে না, বরং এটি একটি অবৈধ বিয়ে। আবার দেখো যে নারীকে বিয়ে দেওয়া হবে, সে কুমারী হোক কিংবা তালাকপ্রাপ্তা বা বিধবা হোক, সবার ক্ষেত্রে বিয়ে দেওয়ার আগে মতামত নেওয়া বা অনুমতি গ্রহণ করা আবশ্যক। যিনি অভিভাবক হবেন, তার জন্য অবশ্যই নারীর কাছ থেকে বিয়ের আগে অনুমতি বা মতামত গ্রহণ করা জরুরি। কোনো নারীর মতামতে তোয়াক্কা না করে ইচ্ছার বিরুদ্ধে পাত্রস্থ করা বা বিয়ে দেওয়া বৈধ নয়। আবার যদি কোনো নারীর অনুমতি ও সম্মতি ছাড়াও তার বিয়ে দেওয়া হয়, তবে সে নারী চাইলে তার বিয়ের আকদ বা চুক্তি বাতিল করতে পারবে। আবার বিয়ে বাতিলেরও অধিকার রাখে নারী। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইবা, আগে বিয়ে হয়েছে এমন তালাকপ্রাপ্তা বা বিধবা বিবাহিতা নারীর মতামত বা সম্মতি গ্রহণ ছাড়া তার বিয়ে দেওয়া যাবে না।
এবং কুমারী নারীকে তার অনুমতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না। তারা বললেন, কুমারী নারীর অনুমতি আবার কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার চুপ থাকাই অনুমতি। এখানে এই বিয়েতে আমার বা নীলিমার কারো মতামত ছিল না, সেই জন্য এই বিয়েটা বৈধ নয়। ধরতে গেলে বিয়েই হয়নি। এছাড়া আমাদের দেশের আইনে ওই কথা বলা আছে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় স্ত্রী যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেই দ্বিতীয় বিয়ে অবৈধ, অকার্য ও বাতিল বলে গণ্য হবে। স্ত্রীর দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছুক হলে তাকে আবশ্যিকভাবে আগে প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন করতে হবে। 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে প্রথম স্বামীকে তালাকের নোটিশ প্রদানপূর্বক 90 দিন পর তালাক কার্যকর হওয়ার সাপেক্ষে নির্দিষ্ট ইদ্যত পালন শেষে দ্বিতীয় স্বামী গ্রহণ করা যেতে পারে। এই বিধান লঙ্ঘন করে প্রথম স্বামীর সঙ্গে বিয়ে বলবৎ থাকা অবস্থায় স্ত্রী যদি স্বামীর জিম্বা থেকে পালিয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করেন, সেক্ষেত্রে প্রথম স্বামী সেই স্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে পারেন। সেক্ষেত্রে অভিযুক্ত স্ত্রী বাংলাদেশের 1860 সালের দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন, সঙ্গে অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। এ ব্যাপারে আমরা কোর্টে গিয়ে সমাধান করে নেব। আলভি এক নাগারে সব কথাগুলো বলল। নিলয় খুব মন দিয়ে আলভির কথা শুনেছে। আমি মুগ্ধ দৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে আছি। আমার বরটা কত কিছু জানে, তবে কেউ কোনো বিষয় না জানলে তাকে নিয়ে হাসি তামাশা বা উপহাস করা উচিত নয়। সবাইকে সবকিছু জানবে এমনটা নয়। আলভি কথা শেষ হলে নিলয় যেন হাঁপ ছেড়ে বাঁচল। বিয়ের ব্যাপারে আমি যতটুকু জানি ততটুকু লিখেছি, ভুল হলে ধরিয়ে দিবেন। এ ব্যাপারে আমার বিশেষ জ্ঞান নেই। আমিও খুব খুশি। নিলয় আলভির হাত ধরে আলভিকে ধন্যবাদ দিল। আজকেই ওরা চলে যাবে। আমরা অনেক বলার পরও থাকতে রাজি হলো না। নিলয়ের পায়ের ব্যথা অনেকটা কমে গিয়েছে। কথা শেষ করার পর নিলয় নীলিমার হাত ধরে ঘরের দিকে যেতে লাগলো। আমি আর আলভি বাগানের ভেতর দাঁড়িয়ে আছি। ওরা দৃষ্টির আড়াল হতেই আলভি আমার দিকে এগিয়ে আসলো। আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। কি করতে চাইছে এই ছেলে? আলভি আমার কাছে এসে আমার 2 হাত ধরে বলল, আমার ভুল হয়ে গেছে। ওদিন তোমাকে বাড়ি ফিরে সবটা খুলে বলা উচিত ছিল, তাহলে আর এত কিছু হতো না। আমি ইশারায় আলভিকে চুপ করতে বললাম। আলভি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, দোষটা আমাদের দুজনেই, তাই কেউ কারো কাছে মাফ চাইবে না। আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছে, এটাই অনেক। আলভি তানিয়াকে বুকে জড়িয়ে ধরল। আমৃত্যু টিকে থাকুক পবিত্র সম্পর্কগুলো।